নমস্কার, আমি পার্বতী ভট্টাচার্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্পেশাল এপিসোডে রবীন্দ্র জয়ন্তীর অ্যান্ড কফির এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকলকে রাবীন্দ্রিক শুভেচ্ছাও জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে যিনি রয়েছেন তিনি একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, শ্রীমতী পারভিন আহমেদ ম্যাডাম। উনি একজন রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ বলতে পারি। আর ওনার সম্বন্ধে বলতে গেলে অনেকখানি, আমি অনেক কথায় যাব, গানে যাব। প্রথমে আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে অনেকদিন পর, আমাদের অনেকদিন পর আমরা স্টুডিওতে আপনাকে পেলাম। আর সত্যি কথা, গত বছর থেকেই ট্রাই করছি ম্যামকে আমরা আনবো আর আমরা বসে গান শুনবো। তো আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আজকে পার্বতী আমাকে এখানে ডেকে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, শুভকামনা। আর সব থেকে আগে আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শত শত প্রণাম জানাতে চাই। একদম একদম। আর এভাবে গানে নিয়ে আসার জন্য তো আমি দোতারার কাছে ধন্য। জানি না আপনাদেরকে আমি জাস্টিস করতে পারবো কিনা, তবে পার্বতী কি গান করতে বলে সেটা করব। আর আশা করি আপনারা, আমরা একদম গানে আড্ডায় এবং আমি বলে থাকি সবসময় আমরা আনন্দের একটা ঘন্টা কাটাই। তো আজকে আমরা আবারও আনন্দের একটা ঘন্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সাথে। আপনারা সবাই সাথে থাকুন এবং আজকের একটু এগিয়ে আমরা বসলাম। অন্যদিন আমরা 7 to 8 আমাদের লাইভটা থাকে। তো আজকের এই অনুষ্ঠানটা আমরা একটু এগিয়ে দিয়েছি কারেন্ট কিছু জন্য। তো আজকে যারা রয়েছেন তারা তো নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন, যারা পরেও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমেই ম্যামের কাছে যাব। আগে একটা গান শুনে নিই, তারপর অন্য কথায় যাব। প্রথমে কি গান শুনবো আজকে? আমি প্রথমত এই দেশ রাগের ওপরে জাগো জাগো রে জাগো সঙ্গীত গানটা গাইতে চাই। দারুণ। জাগো জাগো রে জাগো সঙ্গীত চিত্ত অম্বর করো তরঙ্গিত নিবিড় নন্দিত প্রেম কম্পিত হৃদয় কুঞ্জবিতানে। জাগো জাগো রে
আমার সবচেয়ে ভালো লাগছে ম্যামের কাছ থেকে আমরা জানবো উনি 4 বছর ছিলেন বিশ্বভারতীতে, মানে শান্তিনিকেতনে ছিলেন, এবং ওইখানের যে জার্নিটা আমরা একটু কিন্তু জানবো আজকে কেমন, মানে সেই সময় বা কি ধরনের একটু। হ্যাঁ, শান্তিনিকেতনে যাওয়ার, বিশ্বভারতীতে পড়াশোনা করার একটা আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। তবে এখানে তো পড়াশোনা, যেটা গ্র্যাজুয়েশন করলাম 78-এ, তারপরে গুয়াহাটি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। গুয়াহাটি ইউনিভার্সিটিতে প্রিভিয়াস 79-80-তে যখন প্রিভিয়াস দেব আমার ইংলিশ ডিপার্টমেন্ট, এমন সময় শুরু হলো আন্দোলন। সেই আন্দোলনের খালি এক্সামস গুলো, মানে পরীক্ষাগুলো পিছিয়ে থাকে, ঠিক সময় হয় না, এই আন্দোলনে ব্যস্ত। তখন আমার খুব প্রবল ইচ্ছা হলো যে না চলো, আমি বাবাকে বললাম, বাবা আমাকে একটু তুমি চলো বিশ্বভারতী যাই, ওখানে নিয়ে যাও। তো ওখানে গিয়ে আমি ফর্ম ফিল আপ করে সঙ্গীত ভবনে যখন ইন্টারভিউ দিয়ে দিলাম, পেয়ে গেলাম, আর সেই হলো আমার শুরু শান্তিনিকেতনের। সেই আমি অবশ্যই রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি ডিগ্রিটা নিইনি, আমার ডিগ্রি ছিল হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে। তবে প্রথম 2 বছর আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শিখতেও হয়, আর যখন কোর্সে ছিল, হ্যাঁ, তখন ভাবলাম যে ওখানে আছি যখন, আরেকটা বিকেলবেলা দুপুরবেলা থেকে তো ক্লাসই হতো না, খালি 12টার পর আমরা ফ্রি হতাম। তো খাওয়া দাওয়া করার পরে 2-3টে থেকে আমরা সার্টিফিকেট কোর্সের আমার একটা সুযোগ ছিল। তো তখন রবীন্দ্রসঙ্গীত সার্টিফিকেট কোর্সও করে নিলাম। তো ওই সঙ্গে সঙ্গে একসঙ্গে এদিকে হয়ে গেল আমার বি মিউজও হয়ে গেল, আর এদিকে সার্টিফিকেট রবীন্দ্রসঙ্গীতও হয়ে গেল। আর তখনের মুহুর্দি ওরা ছিলেন, আপনি বলছিলেন, মানে অসাধারণ সেই অ্যাম্বিয়েন্স। আমি কিন্তু নিজেকে খুব, কি বলবো, আমি সৌভাগ্যবান বলবো নিজেকে এই জন্যে, কারণ তখন কণিকা বন্দ্যোপাধ্যায়, মুহুর্দি যাকে বলি, মুহুর্দি ক্লোজলি, শি ওয়াজ দ্য প্রিন্সিপাল এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তারপরে তখন উনি ওখানে ছিলেন, ওনাকে খুব কাছ থেকে পেলাম। তারপরে ছিলেন নীলিমা সেন, বাচ্চুদি, যাকে আমরা বাচ্চুদি বলতাম, গোরাদা ছিলেন। তারপরে ক্লাসিক্যাল মিউজিক ইউনুস হোসেন খান সাহেব, তারপরে অলোক চ্যাটার্জি, এনাদের কাছে ক্লাসিক্যাল শিখলাম। কি অসাধারণ অভিজ্ঞতা, মানে সত্যি ভালো লাগছে। আজকে বসেও আমরা অনেক কিছু জানবো। আর সবচেয়ে ভালো লাগছে আরেকটা জিনিস আমি বলতে চাই, উনি মাতৃভাষা ওনার অ্যাসামিস, কিন্তু উনি এত সুন্দর বাংলা বলেন যে সত্যি সত্যি বোঝাই যায় না অনেক সময়। আমি আনকমফোর্টেবল ফিল করি না কোনো দিনই, মানে কথা বলতে গেলে আমি সবসময় বাংলাতেই কথা বলি ওনার সাথে। আজকেও আমি মানে দুটো ল্যাঙ্গুৱেজেই যাব একটু। নিশ্চয় আমি যোনে আমাৰ লগত আছে অসমীয়া ভাষী মানুহ বা এছামিজ যিমান আছে আমাৰ লগত, চবৰ লগত কিন্তু আমি অসমীয়াতো যাম, আকৌ বেংগলীতো যাম। আৰু কবিগুৰু যেহেতু মানে আমাৰ তেখেত বেংগলী হেৰিৰ পৰা আছিলে, নিশ্চয় কবিগুৰু একচুৱেলি নট দ্যাট এছামিজ বেংগলী, হি ইজ এ ৱৰ্ল্ড poet, universal poet. So not that, but still his mother tongue is Bengali. So definitely সেইকাৰণে আমি আজি মানে অলপ বেংগলীত যাম আৰু অসমীয়াতো যাম। আমি আৰু এটা কথা বহুত আছে, নৱকান্ত বৰুৱা, তেখেতে আচলতে যেতিয়া দিলীপ শৰ্মাৰ নাম চবেই শুনিছে ইয়াতে, তেওঁ ৰবীন্দ্ৰ সংগীতৰ লগত খুব ঘনিষ্ঠভাৱে জড়িত হৈ আছিলে। তেওঁ ৰবীন্দ্ৰ, আৰু মই কলেজত পঢ়ি থকা সময়ত ৰবীন্দ্ৰ সংগীত শিকিছিলো, বিশেষকৈ দিলীপ দাৰ ওচৰত শিকিছিলো। আৰু সেই সময়তে তেওঁ কিছু গান নৱকান্ত বৰুৱা ছাৰৰ পৰা অনুবাদ কৰিছিলে। অনুবাদ কৰাখিনি আমি কিন্তু শুনিম আজি। নাই, গোটেইখিনি হয়তো মই কথা মনত নাই, কিন্তু নহয় এটা বা শুনাব পাৰো।
আজি ৰবি ঠাকুৰৰ গান তেখেতেও বহুত কেইটা কৰিছে, বিৰাট ধুনীয়া, মানে আমি সঁচাকে তেখেতৰ অনুবাদখিনিও বিৰাট ধুনীয়া। হয় 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 হয়, তেওঁ চবতকে আটাইতকে এটা কমন খুবেই চবৰে প্ৰিয় গান, যেটো আমি কলেজৰ সময়ত খুব খুব গাইছিলো, পুৰানো সেই দিনের কথা। এইটো ইমান সুন্দৰভাৱে NKB বুলি কওঁ তেখেতক আমি, NKB ছাৰে ইমান ধুনীয়াকে এইটো অনুবাদ কৰিছে যে মানে ঠিক সুৰত বহি গৈছে। শুনিলে, দূৰৰ পৰা শুনিলে কোনেও নকব এইটো এটা অসমীয়াতে গাই আছো, এনেকুৱা অনুভৱ হয় যে আমি অৰিজিনেল বঙালীটোৱে শুনি আছো। সো হয়তো মই সেইটো গাই পেলাই শুনাব পাৰো। একদম। আচ্ছা, আমার যখন ওইখানে বিশ্বভারতীতে ওইখানে যখন ছিলেন তখন মানে রবি ঠাকুরের গান নিয়ে যে যারা পড়াশুনো করতেন বা আপনাদেরও যে ওইখানে গানের ক্লাস হতো বা কি ধরনের হতো, মানে আমি সত্যি জানতে খুব ইচ্ছে করে, কেননা আমরা তো আর ওইখানে ক্লাস করিনি। আমাদের ক্লাসগুলো কি ধরনের, মানে কিভাবে রবি ঠাকুরকে মানে পরিচয় মানে হতো, মানে বাচ্চারা কিংবা স্টুডেন্টসরা? এমনিতে তো বাচ্চাদের জন্য পাঠভবন ছিল। পাঠভবনে যেমন আমরা যখন ছোটবেলা দেখতাম যে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে বাইরে সেই আম্রকুঞ্জে ক্লাস হতো, সেরকম ক্লাস, ওই ক্লাস ব্ল্যাকবোর্ড সব দেওয়াই আছে ওখানে আম গাছের নিচে, ওগুলো হতো। আর পাঠভবনের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত ওরা অ্যাজ ইউজুয়াল একটা দিনের পর দিন শিখেই যাচ্ছে। তো পাঠভবনে যারা পড়াশোনা করেছে ওদেরকে আর আলাদাভাবে আমার মনে হয় না আবার সঙ্গীত ভবনে এসে রবীন্দ্রসঙ্গীত শিখতে হয়। ছোটবেলা থেকে এত ভালোভাবে ওনারা শিখে যায়। কিন্তু যারা সঙ্গীত ভবনে ভর্তি হয় তা আমাদের ক্লাসগুলো সেই সকাল 6:30 7টা থেকে শুরু হতো। তখন অন্য অন্য ক্লাসরুমে ক্লাসগুলো হতো।
তো যেখানে ক্লাসিক্যাল হওয়া বা যেখানে রবীন্দ্রসঙ্গীত সেরকম হতো, আর ডান্সের ক্লাস আলাদা, এরকম সব সারাদিন, সারাদিন না, ফার্স্ট হাফ আর কি, বাই 1 o'clock এই অ্যাক্টিভিটিটা পুরোটা শেষ হয়ে যেত, আর সবাই নিজের হোস্টেল। হ্যাঁ, তো তারপরে যে ফেস্টিভ্যাল গুলো হতো, ধরো বসন্ত উৎসব বা পৌষ মেলা বা রবীন্দ্র জয়ন্তী বা সেই 22শে শ্রাবণ, এগুলোতে সব অন্য মানে যেমন গানগুলো, বৃক্ষরোপণ হতো 22শে শ্রাবণে, তো ওই গানগুলো আবার সেই নিয়ে করা, প্রসেশন করে সব, যেমন ডিফারেন্ট মানে অন্য অন্য প্রোগ্রামগুলোতে সব যে যারা ওখানে পড়াশোনা করেছে, ক্লাসিক্যাল মিউজিকেই হোক বা ডান্সেই হোক, মানে ডান্স শিখছে নিশ্চয় বা শাস্ত্রীয় সঙ্গীত শিখছে নিশ্চয়, কিন্তু রবীন্দ্রনাথের সেই কালচারটা, রাবীন্দ্রিক যেটা ব্যাপার, সেই ব্যাপারটার মধ্যে একদম ঘনিষ্ঠভাবে, স্বতঃস্ফূর্তভাবে জড়িত হয়ে যায়। মানে খুব সুন্দর, অসাধারণ একটি পরিবেশ সৃষ্টি হয়। প্রত্যেকে মানে কি, কারোর যদি ইচ্ছেও না থাকে কালচার্ড হওয়ার, সেখানে চলে গেলে একদম কালচার্ড হয়েই আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা একটা অন্য ব্যাপার। হ্যাঁ, এবার আবার গানে যাব, কি গান শুনবো? আমি গাইবো এবার সখী সোনার মৃগ, দেয় বুঝি দেয় ধরা।
সুন্দর, মানে সত্যি গানটাও মানে দারুণ, খুব এই গানটা আমি গেয়েছিলাম হ্যাঁ এখানে ইউথ ফেস্টিভ্যালে গুয়াহাটি ইউনিভার্সিটিতে আচ্ছা। একবার প্রথম 3 বছর একসঙ্গে গিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ। তবে এক বছর, প্রথম বছর এটা গিয়েছিলাম। ভীষণ সুন্দর গানটা, অসাধারণ, কি সুন্দর। তোমরা গানের সুরই বলা যাক বা কথা, মেলোডিয়াস, ভীষণ মেলোডিয়াস গানটা, ভীষণ সুন্দর। ম্যাডাম, কত ছোট থেকে গান মানে ভালো লাগা বা শেখা? আসলে শিলংয়ে ছিলাম তো, হ্যাঁ 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 তখন ওখানে বাবা গিটার বাজাতেন, হ্যাঁ হ্যাঁ এটা কি হাওয়াইন গিটার। ওকে, তো আমাদেরকে 2 বোনকে আমাদেরকে পাশে বসিয়ে হ্যাঁ 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 গান করাতেন। তো তখন তো খুব কমন ছিলেন ভূপেন হাজারিকার হ্যাঁ, গানগুলো, হ্যাঁ, তো ওগুলো বাবা বাজাতেন, আমরা গান করতাম, হ্যাঁ, হ্যাঁ। এভাবেই গাওয়া। তারপরে এখানে গুয়াহাটিতে চলে আসলাম ক্যাপিটাল আসার সময়। তো এখানে চলে এসে কলেজেও যখন ভর্তি হলাম পরে, হ্যাঁ, হ্যাঁ, তখন থেকে আর কি একটু গানের সঙ্গে হ্যাঁ, 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 যোগাযোগটা হ্যাঁ, বেশি হ্যাঁ, ভালো হলো হ্যাঁ, হ্যাঁ, গুয়াহাটিতে। একদম একদম। মানে কলেজ করা, মানে কোন কলেজ? আমি এখানে হ্যান্ডিক কলেজে করেছিলাম। হ্যাঁ, আর স্কুলিং? স্কুলিং তো আমি ক্লাস 7 অবধি শিলংয়ে ছিলাম, তারপরে? তারপরে এখানে এসে সেন্ট মেরিজ। এক্স্যাক্টলি। তো মানে ছোটবেলার থেকেই গানের ইয়ে বাবার সাথে? হ্যাঁ, পরিবেশটা ছিল সব সময় হ্যাঁ, আমাদের গান বাজনার পরিবেশ। বাবা খুবই ভালোবাসতেন। হ্যাঁ, আর তার গান মধ্যে বাজনা। উনি যখন হাওয়াইন গিটার এমন একটা গিটার ইনস্ট্রুমেন্ট, একটা বোয়িং ইনস্ট্রুমেন্ট, তো যে কোনো গান মনে হয় যেন ভয়েসের মতনই লাগে, মানে মিন্স গান গাওয়া আর মেয়েটির গুলো খুব ভালো আসতো। খুব সুন্দর, মানে ব্যাপারটা খুব ভালো। মানে কিছু জিনিস উঠিয়ে দেওয়া, যদি কেউ গাইতেও না পারে, হাওয়াইন গিটারে বাজিয়ে উঠিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, খুব সুন্দর একটা। আবারও আমরা গানে যাব। আর অনেকেই হয়তো অনেকের থাকছেন না এখন, একদম সন্ধেবেলা তো, আর একদম, আর সবচেয়ে বড় কথা আজকের দিনটা হচ্ছে কি উইকডেজ, তো সবাই অনেকেই অফিস থেকে এসে হয়তো পৌঁছায়নি, কিন্তু এটা কিন্তু পরে অনেকেই দেখবেন, যারা দেখবেন একটু কাইন্ডলি লাইক করে একটু কমেন্টসগুলো করবেন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটা, কেমন লাগলো, সেটা হলে আমাদের ভালো লাগবে আর কি, আমরা এনকারেজড হব এক সময়। এখন আমরা কি গানে যাব? এখন হ্যাঁ, তুমি রবে নীরবে। ওকে। আমি সব সময় কেউ যদি আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলে, আমি প্রথমে এই গানটা করি, খুব ভালো লাগে। তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে হৃদয়ে নিবিড় নিভৃত
জাগিবে কাহি তব করুণ আখি, তব অঞ্চল ছায়ামণি রহিবে ঢাকি। মম দুঃখ বেদনা মম সকল সর্বনা, মম দুঃখ বেদনা মম সকল সর্বনা, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশোরে, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশোরে, তুমি রবে ভীষণ সুন্দর, কিছু বলার নেই, খুব ভালো লাগছে। একজন লিখেছেন তুমি সন্ধ্যারও মেঘমারা, রিকোয়েস্ট রাখলেন উনি। ঠিক আছে, আরেকবার আমরা শুনবো, বা যদি ছোট্ট করে গাওয়া যায় তো দেখা যাবে। এটা আমি কনভে করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো আপনার নিশ্চয়ই আমরা তো আবারও বসবো। আজকে উনি কি শোনান আমি এটাই শুনবো আজকে। আরেকবার বসবো যখন, তখন এই রিকোয়েস্টগুলো লিখে রাখা হবে, তার মধ্যে যেগুলো যদি কোনো এরকম হ্যাঁ, request নিশ্চয়ই থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর এবার আমি যাব, কলেজ লাইফ তো ইংলিশ ডিপার্টমেন্টের ইয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, ইংলিশে ছিল, ইংলিশের ইংলিশ honours। অনার্স নিয়ে। তারপরে এমএটা, তবে আমি বিশ্বভারতীতে থাকার থেকে ওখান থেকে এসে আমি এখানে আমার এমএ কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু বিশ্বভারতীতে একটা জিনিস হচ্ছে, ভোকাল ক্লাসিক্যালে গোল্ড মেডালিস্ট। হ্যাঁ, এটা কিন্তু সেটা দারুণ কথা। এটা মানে বিশ্বভারতীতে- বিশ্বভারতীর অভিজ্ঞতা বলতে গেলে আমার 1 ঘন্টা নয় 2-3 ঘন্টা লেগে যাবে। সেই। তো সব থেকে বড় ব্যাপার, ওখানে থাকাকালীন এত বড় বড় আর্টিস্টদের হ্যাঁ, সঙ্গে আর কি সামনে বসে ওনাদের পারফরমেন্স দেখা বা শোনা, শেখা। বা একটা কথা বলবো, বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার জন্যে আর কি চ্যান্সেলর সবসময় প্রাইম মিনিস্টার হয়, দ্য পিএম আচ্ছা চ্যান্সেলর হয়। আচ্ছা তো আমি যখন পড়াশোনা করছিলাম তখন ইন্দিরা গান্ধী ছিলেন। আচ্ছা। ইন্দিরা গান্ধী ছিলেন, উনি উনি তখন প্রত্যেক বছর কনভোকেশনের জন্য উনি আসতেন। বাহ। তো সবাই তো জানে ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের থাকাকালীনই ওখানে জওহরলাল নেহরু থেকে রেখে দিয়েছিল, উনি ওখানেই পড়াশোনা করেছিলেন, অনেকদিন ছিলেন। তারপরে প্রত্যেক বছর বিভিন্ন ভবন থেকে সবাইকে পিক আপ করা হয়, 4 জন মেয়েকে, যে ভিআইপি আসলে ওনাদেরকে হোস্ট করার জন্য। তো একবার আমার সৌভাগ্য ঘটলো যে আমাকে নিয়ে গেল হোস্ট করার জন্য। তো প্রাইম মিনিস্টার সেবার রবিশঙ্করজি দেশিক উত্তম, যেটা হাইয়েস্ট অ্যাওয়ার্ড ফ্রম বিশ্বভারতী, দেশিক উত্তম রবিশঙ্করজি পেয়েছিলেন। তো রবিশঙ্করজি আসবেন আর ইন্দিরা গান্ধী সব। তো ইন্দিরা গান্ধী ওই ফিল্ডের মধ্যে হেলিকপ্টার দিয়ে নামলেন, নেমে আমরা ছিলাম দাঁড়িয়ে অপেক্ষা করে, যেটা রবীন্দ্রনাথের বাড়ি আর কি, উত্তরায়ণ, তুমি যদি গেছো বুঝবে। উত্তরায়ণে আমরা অপেক্ষা করছিলাম, আর লিমুজিনে ওখান থেকে ফিল্ড থেকে নিয়ে আসা হলো ওনাকে। তো উনি নেমে কারো জন্য অপেক্ষা করলো না, জাস্ট গাড়িটার দরজাটা খুলে সোজা সিঁড়ি দিয়ে
ভেতরে ঢুকে বেডরুমে উপরে চলে গেলেন, যেখানে কোনো পাবলিক অ্যালাউড নয়। ওকে। এরম মনে হলো যেন ইন্দিরা গান্ধীর নিজেরই বাড়ি ওটা। এত অভ্যস্ত, এত মানে উনি গেছেন বা উনি সময় অনেকবার গেছেন, আর নিজের মনে হলো উনার। আমার তো মনে হলো ইনারই বাড়ি এরকম। আর সব থেকে বড় ব্যাপার, তিনি যে শাড়িটা পরে এসেছিলেন, 10 মিনিট পর সিঁড়ি থেকে নেমে এসছে, জাস্ট 10 মিনিটস। পার্বতী, আমি তোমাকে বলবো তার থেকে কমও হতে পারে। একটা বাটিকের শাড়ি আর উত্তরীয় দিয়ে পরে চলে আসলো। 10 মিনিটসে একজন মহিলার শাড়ি পরে, তুমি তো নিজের শাড়ি পরো, তুমি বুঝতেই পারো কিরকম লাগে, কত সময় লাগে। পুরো পরে আবার চলে আসলেন এত ফাস্ট। এসে আর কি কোনো যত কাগজ সই করা ছিল তখন যা কিছু ছিল বসে করলো। তখন আমরা কফি দিলাম, কফি খেলেন। তখন সৌভাগ্য হলো একটা ছবি তোলা ওনার সঙ্গে। তো ওটাই আমার মানে লাইফের একটা মেমোরি, একটা চেরিশ, যেটা আমি মানে সবসময় চেরিশ করব। আর রবিশঙ্কর জিও ছিলেন, তো ওই ছোট ছোট কথাগুলো এখনো মনে পড়ে। আর আমি জানি এই মেমোরিজ, এই স্মৃতিগুলো অনেক দিন ধরে থেকে যাবে সঙ্গে। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা, মানে খুব ভালো লাগে। আর সঙ্গীতজ্ঞ তো রবিশঙ্কর জিকে তো দেখতামই, ওনার পারফরমেন্স শুনলাম। ভিজি যোগ, এম এস সুবলক্ষ্মী, তারপরে বিসমিল্লাহ খান সাহেব, তারপরে আমজাদ আলী খান সাহেব, এরকম করে অনেক স্টলওয়ার্ডসদের প্রোগ্রাম সামনে থেকে বসে দেখা, সেটার একটা অন্য এক ধরনের। আর ওই পরিবেশে এই বাইরে এসে ওপেন বড় বড় গাছ, ওটা অন্য অভিজ্ঞতা। ঠিকই সেটাই। আমরা আবারও গানে যাব, অনেকেই জুড়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা যে রয়েছেন, খুব ভালো লাগছে। আপনাদের সবাই কমেন্টস করছেন, খুব ভালো লাগছে। আজকে সন্ধ্যাটা সত্যি আমার জন্য খুব স্পেশাল। অনেক দিন ধরেই ভাবছিলাম ম্যামকে নিয়ে বসবো, কিন্তু এটা হয়ে উঠছিল না। আজকে স্পেশাল এই এপিসোডে সত্যি আপনাকে পেয়ে আমি রিয়েলি খুব মানে অনার্ড, এবং রিয়েলি খুব ভালো লাগছে। আই এম হাম্বলড। এখন আবার গাবি। দীপ নিবে গেছে আমার মমো। হ্যাঁ, she
আমার প্রথম রবীন্দ্রসঙ্গীত মানে যখন শেখা শুরু করি ফার্স্ট রবীন্দ্রসঙ্গীত আমার এটা। আচ্ছা 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 আচ্ছা, কার কাছে শিখেছিলে? আমি তো শিখেছি সুদীপ্তা ম্যামের কাছে। আচ্ছা, সুদীপ্তা দির কাছে, সুদীপ্তা বোস ওনার কাছে শিখেছি। আর একদম এই গানটা অবশ্য ওনার কাছে শেখা না, এই গানটা আমি ছোটবেলা যখন আরো ছোট তখন এমনি তুলেছিলাম আর কি, দেবব্রত বিশ্বাসের ক্যাসেট, তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেট শুনে শুনে এটাই প্রথম মানে শেখা। আসলে দেবব্রত বিশ্বাসী আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছিলেন আসলে। তার আগে এত রবীন্দ্রসঙ্গীত আমিও কিন্তু শুনতাম না, কিন্তু দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত শুনে পপুলারাইজ হলো রবীন্দ্রসঙ্গীত মনে হলো আমার। আমি তখন ভীষণই ছোট, তবে মনে মানে ওই গানটা প্রথম খুব ভালো, মানে এত সুন্দর একটি কম্পোজিশন, দ্বীপ নিভে গেছে আমার। আজকে করার সাথে সাথে মনে হলো অনেক ছোট ছিলাম তখন এই গানটা ওঠানো হয়েছিল। আপনি তো ডাবল এমএ ইংলিশ এবং এডুকেশন মানে আমি বিএড করলাম আসলে এখানে এসে। কতগুলো জিনিস পার্বতী লাইফে বাই চয়েস হয়, যেমন আমি শান্তিনিকেতন গেলাম, ওখানে পড়াশোনা করলাম ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, ওটা আমার চয়েস ছিল। তবে এখানে চলে আসার পর, বিয়ে হয়ে যাওয়ার পর কেন জানি আমার চক্রটা লাইফের একটু চেঞ্জ হয়ে গেল, আর আমার বাই চান্স আমি একটা টিচার হয়ে গেলাম। তো যখন টিচার হলাম স্কুলে, তখন মনে হলো বিএডটা করেই নি, বিএড করলে হয়তো আমরা তখন বিএড এ যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলাম, তখন আমাকে ওই বিএড কলেজের সবাই বললো তুমি এমএডটা করে ফেলো। তো সঙ্গে সঙ্গে আমি এমএডটাও করে ফেললাম। তো লাইফের কোর্স গুলো কিরম চেঞ্জ হয়ে যায়, তো এমএড করে ফেললাম, এমএডও সেই রকম করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল। তো আমি বললাম নেট দিয়ে দাও, সবাই টিচার্স গুলো বললেন, আমিও নেটটা দিয়ে দিলাম, পেয়ে গেলাম। তো এডুকেশনের সঙ্গে একটা শুরু জার্নি, আমার আবার একটা আলাদা জার্নি শুরু হলো। আর তারপরে আসলো এপিএসসি, চাকরি পেয়ে গেলাম কলেজে, মানে বিএড কলেজের এই সেই আমার দৌড়ঝাঁপ, এই শিলচর, এই মহলদৈ, এখানে এইগুলো করে। মানে আমার মনে হয় সেই এই যে প্রফেশনটা টিচার রিয়েলি একটা অন্যরকম প্রফেশন, মানে এটা এত রেসপেক্ট পাওয়া যায়। আমার মনে হয় খুব, মানে আমি খুব বড় জায়গায় রাখি আর কি। তা নিশ্চয়ই প্রফেসরই হোক আর স্কুল টিচারই হোক বা যে কোন টিচার্সরা অলওয়েজ। এটা একদম সত্যি কথা বলেছো। হ্যাঁ, তাই না? একদম মানে আমার মনে হয় এই ব্যাপারটা। আরেকটা জিনিস আমার মনে হয় প্রতিটা টিচারের, যারা মানে স্কুল টিচার বা কলেজের, সবারই আরেকটা জিনিস খুব, মানে যারা গান ভালোবাসেন বা গান করতে ভালোবাসেন বা সিঙ্গার্সরা যারা টিচারও, আবার তারা সবসময় মাইক্রোফোনও ইউজ করা উচিত, না হলে গলাটা কিন্তু প্রবলেম হয়ে যায় আলটিমেটলি। মানে প্রথম আজকাল ক্লাসে মাইক্রোফোন ইউজ করে, কিন্তু আমরা যখন ফার্স্ট শুরু করলাম মাই জার্নি অ্যাজ এ টিচার, আমার জার্নি, তখন তো মাইক ছিল না, আর চিৎকার করতে করতে গলাতে এফেক্ট নিশ্চয়ই হয়। হ্যাঁ, এটা হবেই, মানে এটা হয়। আমার মনে হয় এটা খুব দরকার প্রতিটা টিচারের জন্য যারা গান করেন। এখন কিন্তু অনেকেই ইউজ করেন না, এখন প্রত্যেক কলেজগুলোতে কলেজে তো অ্যাটলিস্ট আছে, স্কুলেও ওরা যদি এটা নিয়ে নেয়। আজকাল তো ছোট 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 বক্সও পাওয়া যায় যেটা ইউজ করা যায়, মানে সেটাই আর কি। আমি এটা খুব ফিল করি, কেননা মানে চিৎকার দিলেই গলাটা তো আগেই এফেক্ট হবেই। সেটা আর সেই সব থেকে বড় ব্যাপার এই টিচিং প্রফেশনে আসার পরে, আমার নিজের কথা বলছি, গান বাজনা থেকে সরিয়ে নিশ্চয়ই যায়নি। গান বাজনা করতাম যখনই ইচ্ছা হতো, মনটা ভালো লাগার জন্য আমি গানে বসতাম, কিন্তু সে আগের মতন সে সকালবেলা উঠে রেয়াজ করব কোথায়, সে টিফিন বাঁধা শুরু করলাম। আচ্ছা, তারপর নিজের টিফিন বেঁধে স্কুলে যেতাম। তো ওই একটু কমে যায়, আমি যেটা বলেছি আর কি, সেটা একটু, কিন্তু চর্চাটা গলাটা মানে আমি মানে ভীষণ, মানে ভালো লাগার একটা, মানে ভীষণই ভালো লাগছে আজকের প্রতিটা গান, এত সুন্দর, মানে
মেলোডিয়াসলি করছেন। রিয়েলি আমি এখন আবার গানে যাব। গান মানে কেন 1 ঘন্টা সময়টা কিভাবে চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না, তাই আমি এখন গানেই যাব, বেশি কথায় আর যাব না। কোনটা করব ভাবছি। হ্যাঁ, আমি একটা এই সন্ধ্যার সময় হ্যাঁ, হ্যাঁ, পূর্বীর আগে হ্যাঁ, হ্যাঁ, একটা গান করছি, হ্যাঁ, যেটা খুবই ভালো, আমার প্রিয়। শান্তিনিকেতন থাকতে আমি আমার বাচ্চুদির কাছে শিখেছিলাম। বাহ। বাচ্চুদির কাছে শিখেছিলাম, আমার খুব প্রিয় এই গানটি আমি করছি। যেহেতু আজকে আমরা গুরুদেবের জন্যে, হ্যাঁ, হ্যাঁ, একদম। আমার ইচ্ছা হলো। ভীষণ সুন্দর গানটি, সন্ধ্যার সময়। হ্যাঁ, একদম খুব মানে দারুণ একটি গান, আর কম্পোজিশনটা তো অসাধারণ। তার মধ্যে পূর্বী রাগ, তো মানে পূর্বী রাগের ব্যাপারটাই আলাদা, ভীষণ সেই একটা সুন্দর রাগ, এত আমেজ আসে। আমরা এখানে আরেকজন লিখছেন যে তুমি রূপে তোমার
আমি রূপী তোমার, তোমার এই গানটা মনে বলছেন। রাখবে। হ্যাঁ, এরপরে আমি হ্যাঁ নেক্সট ঠিক করে আমরা next আমি- একদম যারা যারা মানে এখানে রিকোয়েস্ট করছেন আমরা লিখে রাখবো, নেক্সট আমরা যখন বসবো সময় তখন কি হয়ে এসছে নাকি, কতদিন বাকি? না আর বেশি বাকি নেই, তবু আমরা গান একটু শুনবো, আর একটু শুনবো। ভরেনি তো মনটা, বেশি গান হয়নি, অল্প গান হয়েছে, আর একটু শুনি। এবার কোন গানে যাবো? যেমন এখন আমাদের কথাবার্তা শুনে হয়তো কেউ হয়তো বলেছে অলুসই অলুসই, হ্যাঁ ক্যা বাত, এই গানটা তো আমার ভীষণ ইচ্ছে প্রিয়। করে তোমার তোদের মতন মনের কথা কই, আমরা তো একদম। মনেরই কথা বলছি এখানে, হ্যাঁ, তাই না? সেটাই, সেটাই। একটু গিয়ে দিয়েছি। একদম একদম, এই গানটা আমার ভীষণ প্রিয়। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ছড়িয়ে দিয়ে পাগল খানি করে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাগল খানি করে বসে কানাকানি, কবু হেসে কবু কেঁদে চেয়ে বসে আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা তোদের আছে মনের কথা, আমার আছে তোদের আছে মনের কথা, আমার আছে আমি কি বলিব তার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব তার কথা, কোন সুখ কোন ব্যথা, নাই কথা তবু শত শত কথা আমার, নাই কথা তবু শত শত কথা আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা। আমার মনে হয় সময় বোধহয় একটু কমে আসছে, আমি লাস্টের অধ্যায়টা করলাম না। ঠিক আছে ঠিক আছে, আমরা আরেকটা গান গাবো, একটা কথা বলবো তাদের। আরেকটা গানে হ্যাঁ হ্যাঁ, আর নাহলে এটা সময় ফিরে সময় তো নেই বোধহয় বেশি, কথা আছে অনেক আছে। আমি এটা করলাম, তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে, একা বসি সন্ধ্যা
আরেকটু সময় আমরা থাকি, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা কিন্তু আরেকদিনও বসবো, এটা আমার একদম রিকোয়েস্ট রইল। ঠিক আছে, আরো নিশ্চয়ই, আরো কিছু নিশ্চয়ই। গান নিয়ে আমরা নিশ্চয়ই বসবো আবার। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমাদের সাথে পরেও আবার দেখবেন, তারাও কিন্তু প্লিজ আমাদের সাথে সবসময় থাকবেন, আমরা কিন্তু সবসময় আছি। আজকের এই রাবীন্দ্রিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। অসংখ্য নমস্কার। ধন্যবাদ ম্যাম। নমস্কার শ্রোতা বন্ধু সবাইকে। সবাইকে হ্যাঁ, একদম। পার্বতী তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে- আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এ মা, এত কি চর্চা বলছি। নেই, সুতরাং বেশি গান করতেও পারছি না, কথা অসাধারণ বলে থাকে না। হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, আমরা খুব এনজয় করেছি এটা, একদম অনেক বলতে অনেক পারি। ধন্যবাদ। আর আমরা অনেক কিছু জানতেও পারলাম শান্তিনিকেতন সম্বন্ধে, বা না, ওনার- অনেক কিছু জানার আছে অনেক পার্বতী, কিছু, এটা অনেক। এইটুকুনি সময় কিছুই হয় না। হয় না 1 একেবারে ঘন্টা হয় না। সময় কিছুই হয় না, আমি জানি। বৈতালিক সম্বন্ধে বলাই হলো না, আমি ভাবছিলাম হ্যাঁ। বৈতালিকের সম্বন্ধে বলবো। একটু যাই হচ্ছে। ভালো লাগছিল, ভালো লাগতো তবে আমাদের শুনতে। ঠিক আছে, আরেকদিন আরেকদিন হয়তো। আমরা বসবো, আমরা একদম বসবোই, সত্যি আমরা বেশি দিন ঠিক আছে, গ্যাপ দেবো না, নিশ্চয়ই। আমরা আবার বসবো। নিশ্চয়ই, কিছু গান নিশ্চয়ই, নিয়ে নিশ্চয়ই। অনেকে অনেকগুলো গান Request করেছেন, এগুলো আমরা লিখে যদি রাখবো। কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দিক থেকে আমি ক্ষমা চেয়ে এ নিচ্ছি। মা, না না, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আজকের এই সন্ধ্যাটা আপনার সাথে কাটিয়ে। আমরা তো ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি, আর যারা শ্রোতারা রয়েছেন তারাও খুব সমৃদ্ধ হয়েছেন। আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর রাবীন্দ্রিক শুভেচ্ছা রইল। আগামী 9 তারিখে আমাদের রবীন্দ্র জয়ন্তী, কিন্তু যেহেতু আমরা ওয়েডনেসডে এই বুধবারই বসি, তাই আজকের এই অনুষ্ঠানটা অ্যান্ড কফির তরফ থেকে স্পেশাল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান রইল। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। নমস্কার, নমস্কার।